ঢাকা উইমেন্স কলেজের সকল শিক্ষার্থী অনার্স ফার্স্ট ইয়ারের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি চ্যাপ্টার 6 পড়াবো। তো অ্যাডজাস্টিং এন্ট্রি চ্যাপ্টার 6 পড়ানোর আগে আমরা আজকে কি পড়াতে চাচ্ছি একটা স্ক্রিন শেয়ার দিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তোমরা কি স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। বোঝা যায়? একটু পড়ো তো সাইমা, কি লেখা? ঢাকা ওমেন কলেজ, সাবজেক্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, কোর্স কোড 212305, চ্যাপ্টার 6, চ্যাপ্টার টাইটেল অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, লেকচার নং 5। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পুরা কি পড়াবো সবকিছুই কিন্তু আমি লিখে দিছি যে আজকে কি পড়াবো। তো আমরা আজকে শুরু করব অ্যাডজাস্টিং এন্ট্রিটা কি সেটা নিয়ে। তোমরা এর আগে জানো যে অ্যাডজাস্টিং এন্ট্রি বাংলাটা হচ্ছে কি সমন্বয় দাখিলা। এই অ্যাডজাস্টিং এন্ট্রি এমন একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমরা ওয়ার্কশিট করতে গেলে লাগবে, যেটাকে তোমরা কার্যপত্র বলো, ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে লাগবে, আবার অ্যাডজাস্টিং হলো। এক অঙ্ক শিখে তুমি তিনটা কাজে লাগাতে পারবা। এত ভালো অঙ্ক কোথাও নাই যেখানে এক অঙ্ক শিখে তুমি তিন জায়গায় কাজে লাগাতে পারবা। আসো আমরা প্রথমেই জানবো, আমার লেখাগুলো তো বোঝা যাচ্ছে নাকি? জি স্যার। ওকে, তোমরা সবাই স্ক্রিন শেয়ার ইয়ান দিয়ে নিয়ে নিও। তাহলে প্রথমে আছে ডেফিনিশন অফ অ্যাডজাস্টিং এন্ট্রিজ। অ্যাডজাস্টিং এন্ট্রি দ্য কি? অ্যাডজাস্টিং এন্ট্রি মেড at the end of the accounting period ensure that the companies follows the revenue recognize and the matching the principle। এক কথা হচ্ছে আমাদের আয় ব্যয়ের যে ছকটা আছে না, এটা নির্ধারণ সমন্বয় করার জন্য যেটা কাজ করি সেটাকে আমরা কি বলবো? অ্যাডজাস্টিং এন্ট্রি। তো অ্যাডজাস্টিং এন্ট্রি দুইটা বিষয় নিয়ে কাজ করবে, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। এটা সমন্বয় করতে হবে। তাহলে লিখছি দেখেন, পরবর্তী আমি লিখছি দেখেন, টাইপস অফ অ্যাডজাস্টিং এন্ট্রি। মানে অ্যাডজাস্টিং এন্ট্রি কয় ধরনের হইতে পারে? একটা হচ্ছে অ্যাডজাস্টিং টু টাইপস, একটা হচ্ছে প্রিপেমেন্ট আর হচ্ছে অ্যাকুরাল। একটা হচ্ছে অগ্রিম সমূহ আর একটা হচ্ছে বকেয়া সমূহ। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি যত আছে সব দেখবেন যে কাজ করবেন হয় অগ্রিম না হচ্ছে বকেয়া। কত ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। কথা বলবেন। এরপরে আসেন অ্যাডজাস্টিং এন্ট্রি কিভাবে আমরা করব, আয় ব্যয়টা কিভাবে করব। আজকে যত সুন্দর করে আমি করে দিছি এরকম আপনি খুব কমই পাইছেন আর কি। আজকে ক্লাস করার পরে কেউ মনে হয় না অ্যাডজাস্টিং এন্ট্রি পারবেন না এমন কোন স্টুডেন্ট থাকবে। রুলস অফ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি আপনাদের বইয়ে কোথাও রুলস বলে কোনো কিছু নাই, অ্যাডজাস্টিং এন্ট্রি কোনো রুলস নাই। রুলস অফ অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি কিভাবে হয়? এক নম্বর লিখে দেখেন এক্সপেন্স মেথড আর আছে অ্যাসেট মেথড। একটা হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে সম্পদ। তাহলে আমাদের প্রশ্নের ভিতরে ব্যয় থাকলে কি করব, সম্পদ থাকলে কি করব, সেটা আমাদের কাজ করব। এবং ব্যয় থাকলে আমাদের জার্নালটা কি হবে, আয় এই সম্পদ থাকলে আমাদের জার্নালটা কি হবে সেটা আমরা জানি না বলে আমরা কিন্তু মূলত করতে পারি। তাহলে যখন আমাদের এক্সপেন্স মেথড, যখন আমাদের ব্যয় থাকবে প্রশ্নে, তখন আমরা লিখব প্রিপেইড এক্সপেন্স ডেবিট। আর যেই মানে এক্সপেক্টিভ এক্সপেন্স মানে হচ্ছে মনে করো স্যালারি বকেয়া আছে, তাহলে আমরা লিখব কি প্রিপেইড এক্সপেন্স ডেবিট আর স্যালারি এক্সপেন্স ক্রেডিট। কনসেপ্ট ক্লিয়ার? রেসপেক্টিভ জায়গায় ওই যে আমাদের যেই এক্সপেক্টেড থাকবে ওইটাকে বুঝাইছি আমি। যদি মনে করো যে ওয়েজেস বকেয়া আছে তাহলে ওয়েজেস হবে, যদি মনে করো যে রেন্ট বকেয়া আছে তাহলে এখানে এই রেসপেক্টিভ জায়গায় রেন্টটা হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এক্সপেন্স মেথডে প্রিপেইড এক্সপেন্স ডেবিট আর এক্সপেক্টিভ এক্সপেন্স ক্রেডিট। এরপরে আসো অ্যাসেট মেথড। অ্যাসেট মেথডে হচ্ছে রেসপেক্টিভ এক্সপেন্স, জাস্ট এর উল্টাটা। অ্যাসেট মেথডে রেসপেক্টিভ এক্সপেন্স লোকে ডেবিট আর প্রিপেইড এক্সপেন্স ক্রেডিট।
এক্সপ্রেস মেথডে যা থাকবে অ্যাসেট মেথডে তার উল্টা থাকবে। এক কথায় প্রশ্নে যদি এক্সপ্রেস বলা থাকে তাহলে উপরের সূত্র ইউজ করবা, আর প্রশ্ন যদি অ্যাসেট বলা থাকে তাহলে নিচের সূত্র ইউজ করবা। কনসেপ্ট ক্লিয়ার কিনা? এখন আমরা একটা এক্সাম্পল দিব, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আসো দেখো, লেখা আছে ইন্স্যুরেন্স পেইড ডিউরিং দ্য পিরিয়ড 3000। এটা আমাদের প্রশ্নের উপরে যেটাকে বলি আমরা রেওয়া মিলে দেওয়া আছে 3000 টাকা, বাট অ্যাকচুয়াল ইন্স্যুরেন্স ডিউরিং দ্য পিরিয়ড হচ্ছে কত টাকা? 2000 টাকা। এই যে বাট কথাটা বলা আছে এটা মনে করে সমন্বয়ে লেখা আছে। তার মানে আমাদের প্রশ্ন দেওয়া ছিল 3000 টাকা মানে উপরে রেওয়া মিলে, কিন্তু এটা খরচ মানে অ্যাকচুয়াল হবে কত টাকা? 2000 টাকা। তাহলে এখন আমাদের প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে? অ্যাসেট দেওয়া আছে। কি দেওয়া আছে? অ্যাসেট দেওয়া আছে। ইন্স্যুরেন্স পেইড মানে ইন্স্যুরেন্স পেইড কত টাকা? 3000 টাকা, বাট ইন্স্যুরেন্সটা কত হাজার টাকা খরচ হচ্ছে? 2000 টাকা। তাহলে আমাদের নরমাল জার্নাল হলে আমরা কি করতাম দেখেন, প্রাইমারি জার্নাল, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 3000 টাকা আর ক্যাশ ক্রেডিট 3000 টাকা। এটা এক্সপেন্স মেথডে। কোন মেথড? এক্সপেন্স মেথড। এটা হচ্ছে নরমাল জার্নাল। আর যদি আমরা অ্যাসেট মেথডে করতাম তাহলে লিখতাম প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশটা ঠিক থাকবে, অ্যাসেট মেথডে প্রিপেড কথাটা আসবে, আর এক্সপেন্স মেথডে প্রিপেড এক্সপেন্স কথাটা আসবে। কনসেপ্ট ক্লিয়ার? এটা তো নরমাল জার্নাল। বাট যদি আমি অ্যাডজাস্টিং জার্নাল করি তাহলে আমরা লিখবো, আমরা তখন কিন্তু 3000 আর 2000 এর কাজ করব না। বাকি আছে কত? 3000 থেকে 2000 বাদ দিলে কত টাকা থাকে? 1000। আমরা 1000 টাকা যে কম লিখছে সেই টাকাটা আমরা লিখবো। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। আবার এটা হচ্ছে এক্সপেন্স মেথডে, মানে এক্সপেন্স যখন থাকবে। অ্যাসেট মেথডে কিন্তু টাকা হবে 2000 টাকা। কত হাজার টাকা হবে? 3000। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 2000 টাকা। তার মানে আমার সম্পদ যেটা থাকবে সেটা সম্পদ মেথডে হবে, আর এক্সপেন্স যেটা আছে সেটা হচ্ছে এক্সপেন্স মেথডে হবে। এই কনসেপ্টটা কে বুঝে নেয় বলেন? মরিয়ম বুঝছো? স্যার আমার এখানে একটু নেটের সমস্যা মনে হয়, মানে কথা বুঝি না। আচ্ছা তাহলে ফাইমা বুঝতে স্যার পারছো? একবার বলুন স্যার। আচ্ছা ঠিক আছে। এক্সপেন্স হলে আমরা এই জার্নাল করব, আর আমাদের অ্যাসেট হলে আমরা এই জার্নাল করব। ফরকটা উপরে আমার লেখা আছে কোন মেথডে হলে কোন, মানে প্রশ্নের ভিতরে যেটা চাবে সেটা। আর আমাদের এইটা ছিল এক্সাম্পল। আমাদের এক্সাম্পল দেওয়া আছে ইন্স্যুরেন্স পেইড ডিউরিং দ্য পিরিয়ড হচ্ছে 3000 টাকা। ইন্স্যুরেন্স এই বছরে পরিশোধ করছে হচ্ছে 3000 টাকা, এটা আমার খরচ। বাট অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স খরচ হচ্ছে কত টাকা? 2000 টাকা। 1000 টাকা যে আমার হাতে আছে, তাহলে 1000 টাকা মানে 3000 টাকার ভিতরে আমার 2000 টাকা খরচ হচ্ছে। অ্যাকচুয়াল খরচ হচ্ছে কত টাকা? 1000 টাকা। এই যে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স ক্রেডিট। আর এটা হচ্ছে যেহেতু সম্পদ যেটা আছে হাতে 2000 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখানে যা হবে জাস্ট উল্টাটা হবে। ক্লিয়ার? আরো দু একটা করলে আরো ক্লিয়ার হবে, টেনশন করার কোনো কারণ নাই। এখন আসো প্রশ্নের ভিতরে আনআর্নড রেভিনিউ। আনআর্নড মানে কি? অনপ্রয়োজিত আয়। এখন প্রশ্নে যদি আনআর্নড রেভিনিউ থাকে, আনআর্নড রেভিনিউ দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে লায়াবিলিটিস আর একটা হচ্ছে রেভিনিউ। তাহলে এই আনআর্নড রেভিনিউ মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেভিনিউ মেথড আর হচ্ছে লায়াবিলিটিস মেথড। যখন রেভিনিউ মেথডে করবেন, এক কথা প্রশ্নে যখন আয় চাবে তখন আপনি লিখবেন রেসপেক্টেড রেভিনিউ, মানে করেন যে কমিশন রেভিনিউ ডেবিট, রেসপেক্টেড কমিশন থাকলে কমিশন লিখবেন, কমিশন রেভিনিউ ডেবিট আনআর্নড রেভিনিউ ক্রেডিট। আর যদি প্রশ্নে লায়াবিলিটি চাই তাহলে লিখবেন আনআর্নড রেভিনিউ ডেবিট, আর যেই প্রশ্নটা আয় চাবে সে আয়টা দিবেন ক্রেডিট। কনসেপ্ট ক্লিয়ার কিনা? প্রশ্নে রেভিনিউ থাকলে উপরের সূত্র ইউজ করবেন, প্রশ্নে লায়াবিলিটি থাকলে নিচের সূত্র ইউজ করবেন। এটা হচ্ছে সহজ বুদ্ধি, আর এটা মুখস্থ করে ফেলবেন। রেসপেক্টিভ মানে হচ্ছে যেই প্রশ্নে যেই আয়টার কথা বলা থাকবে, কমিশন রেভিনিউ হইতে পারে, স্যালারি রেভিনিউ হইতে পারে, আর কি কি রেভিনিউ আছে, অ্যাকাউন্ট রেভিনিউ হইতে পারে, যে যত ধরনের আয় থাকে সেই আয়টার নাম হবে রেসপেক্টিভ এক্সাম। আচ্ছা দেখেন একটা আমি প্রশ্ন এক্সাম্পল লিখছি, দেখেন আপনারা বোঝেন কিনা। এক্সাম্পল সার্ভিস রেভিনিউ রিসিভ হচ্ছে কত টাকা? 3000 টাকা, 6000 টাকা। 6000 টাকা। পার্ট 2 3 রেভিনিউ আর্ন, মানে 3 ভাগের 2 ভাগ আর্ন করছে। আয় করছেন কত ভাগ? 2 ভাগ। আয় করছেন কত ভাগ? 2 ভাগ।
তাহলে দুই দুই ভাগ। ভাগে আয় করছেন, এর নরমাল জাবেদা হলে কি হতো, ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, যে টোটাল টাকাটা আসতো। এটা তো অ্যাডজাস্টিং এর ক্ষেত্রে এটা এই পরের অংশটা আসবে, ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর লাইবিলিটি যদি হইতো ক্যাশ ডেবিট আর আনআন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা নরমাল জার্নাল, এই জন্য লিখছি প্রাইমারি জার্নাল। আর অ্যাডজাস্টিং জার্নাল হলে কি হইতো, এটা প্রথম রেভিনিউ মেথডে সার্ভিস রেভিনিউ ডেবিট আনআন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা হইতো দেখেন তো, ৬,০০০ টাকার ২/৩ ভাগ, তাহলে প্রত্যেক গেলে এক ভাগে ২,০০০ টাকা করে, আর দুই ভাগ চলে গেলে এক ভাগ থাকে, তাহলে এক ভাগ হচ্ছে ২,০০০ টাকা। তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট ২,০০০ টাকা, আনআন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হচ্ছে কত টাকা, ২,০০০ টাকা। কনসেপ্ট ক্লিয়ার? লাইবিলিটিস মেথডে আনআন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা হবে, এখানে ২,০০০ টাকা হলে এখানে অবশ্যই ৪,০০০ টাকা হবে। এটা খরচ হয়ে গেছে, সেটাই তো আমার দায়িত্ব। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। না বুঝলে বলবেন, বোকার মতন বসে থাকেন না, আপনি লোক কম আছেন, বসে থাকেন। আচ্ছা, এরপরে অ্যাকুরেট এক্সপেন্স, যদি বকেয়া খরচ থাকে, প্রশ্নের ভিতরে স্যালারি এক্সপেন্স বকেয়া আছে এরকম কথা থাকে না, তখন আমরা কি লিখি, স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেবল ক্রেডিট লিখি না? জি স্যার। তাহলে স্যালারি, এখানে যদি স্যালারি এক্সপেন্স, তাহলে এক্সপেক্টেড রেসপেক্টিভ যাবে স্যালারি এক্সপেন্স ডেবিট আর এক্সপেন্সের স্যালারি পেবল ক্রেডিট। দেখেন একটা एग्जांपल দেই, at the end of the year wages unpaid ১,০০০ টাকা, ওয়েজেস মানে কি, মজুরি বকেয়া আছে কত টাকা, ১,০০০ টাকা। তাহলে জাবেদা কি হবে, ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ওয়েজেস পেবল ক্রেডিট। কনসেপ্ট ক্লিয়ার? ওয়েজেস মানে কি? ওয়েজেস মানে মজুরি, জি। মজুরি মজুরি মজুরি। আচ্ছা। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আসো অ্যাকুরেট রেভিনিউ, মানে বকেয়া আয় যদি থাকে প্রশ্নের ভিতরে, কি আয়, বকেয়া আয়। তাহলে অ্যাকুরেট রেভিনিউ অথবা ইনকাম রেসিবল ডেবিট আর রেসপেক্টিভ রেভিনিউ ক্রেডিট। অ্যাকুরেট মানে হচ্ছে বকেয়া আয়, আর আয় ক্রেডিট আর কি। তাহলে দেখেন প্রশ্ন एग्जांपल দিছি, কমিশন অ্যাকুরেট বাট নট রিসিভ হচ্ছে ১৫০০ টাকা, কমিশন বকেয়া আছে বাট আয় করে, তাহলে কি লিখবো আমরা, কমিশন রেসিবল ডেবিট আর কমিশন রেভিনিউ ক্রেডিট। কমিশন রেসিবল ডেবিট, রেসিবল হবে কথাটা, কমিশন রেসিবল ডেবিট আর কমিশন রেভিনিউ ক্রেডিট। আয় বকেয়া থাকলে ওই আয়টার নাম দিয়ে রেসিবল দিবেন, আর যেহেতু আয় হচ্ছে কমিশন রেভিনিউ। কনসেপ্ট ক্লিয়ার? এরপরে দেখেন ডেপ্রিসিয়েশন অন অ্যাসেট, ডেপ্রিসিয়েশন থাকলে কি যাবে এটা করতেন মনে আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ওই যে অ্যাসেটের নাম দিতেন ক্রেডিট, দিতেন না, সেটাই লিখছি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা মুখস্থ করে ফেলবেন এগুলো, এই নিয়মগুলো, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন আমি লিখছি, একটা एग्जांपल দিচ্ছি, দেখেন ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ফর 2,200 ইজ, টাকা হচ্ছে কত, 1000, তার মানে 2020 সালের ডেপ্রিসিয়েশন, ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন হচ্ছে কত টাকা, ১,০০০ টাকা। তাহলে আমরা জাবেদা কি লিখবো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট ১,০০০ টাকা। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর আসো সাপ্লাই, এরপরে কি আসো, সাপ্লাই। প্রশ্নের ভিতরে সাপ্লাই থাকে, সাপ্লাইসের দুই ধরনের জার্নাল, একটা হচ্ছে এক্সপেন্সের ক্ষেত্রে আর একটা হচ্ছে অ্যাসেটের ক্ষেত্রে। এক্সপেন্সের ক্ষেত্রে কি হবে, যখন আমাদের প্রশ্নে এক্সপেন্স বলা থাকবে তখন লিখবেন সাপ্লাইস ডেবিট আর সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট, আর যখন প্রশ্নে অ্যাসেট দেওয়া থাকবে জাস্ট উল্টাটা, সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইস ক্রেডিট। এটা আপনারা ভুল করেন, প্রায় ভুল করেন। প্রশ্ন দেখবেন যে কোনটা চায়, যদি এক্সপেন্স চায় তাহলে লিখবেন সাপ্লাই ডেবিট সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট, আর প্রশ্ন যদি অ্যাসেট চায় তাহলে সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইস ক্রেডিট। প্রশ্ন যেটা চাবে সেই অনুযায়ী জার্নাল করবেন। কনসেপ্ট ক্লিয়ার? প্রশ্ন কয় ধরনের করতে পারে, এক্সপেন্স করতে পারে, অ্যাসেট করতে পারে। আমি যদি জার্নালটা আপনাদের লিখে দিচ্ছি, আপনাদের জন্য এখন বুঝতে ইজি হচ্ছে না? হ্যাঁ, ঘুম পাচ্ছে নাকি, সামিরার ঘুম পাচ্ছে? আচ্ছা, বুঝছো তো, মানে প্রশ্ন যে অনুযায়ী হবে আমাদের জার্নালটাও সেই অনুযায়ী হবে। আমি একটা एग्जांपल দিচ্ছি, দেখো সাপ্লাইস পার্সেল ডিউরিং দ্য ইয়ার আছে কত, 2,500 ফর ক্যাশ, সাপ্লাই অন, এরকম প্রশ্নই থাকে, কিন্তু সাপ্লাই অন হ্যান্ড এট দ্য এন্ড অফ 700,
সাপ্লাই ছিল 2500 টাকা প্রশ্নে দেওয়া মিলে, এখন সমন্বয় এসে বলতেছে, অ্যাডজাস্টিং এসে বলতেছে 700 টাকা হাতে আছে। তার মানে কি আমাদের খরচ বাড়লো না? জি স্যার। তাহলে খরচ যদি বেড়ে থাকে তাহলে প্রায় তাহলে আমরা সাপ্লাই এক্সপেন্স ডেবিট সাপ্লাই এক্সপেন্স ডেবিট কত টাকা? 2500 টাকা। আর ক্যাশ ক্রেডিট 2500 টাকা, নরমাল যাবে না। আবার যদি সমন্বয় করি, সমন্বয় হচ্ছে এখানে প্রশ্নের কিসের কথা বলা আছে বলেন তো? 700 টাকা কি অ্যাসেট আছে না? জি স্যার। অ্যাসেট যদি থাকে তাহলে আমাদের প্রশ্নের উপরে কি ছিল? এক্সপেন্স দেওয়া ছিল না? জি স্যার। তাহলে এক্সপেন্স দেওয়া, এই উপরে জার্নালটা হবে, দেখেন এটা তাই লিখছি, দেখেন সাপ্লাই ডেবিট, সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট কত টাকা, দেখেন সাপ্লাই ডেবিট কত টাকা 700, সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট কত টাকা 700 টাকা, এই জার্নালটা লিখছি। জি স্যার। আর যখন অ্যাসেটের ক্ষেত্রে বলবে তাহলে অ্যাসেট মূলত মানে খরচ হচ্ছে কত টাকা? সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর সাপ্লাই ক্রেডিট কত টাকা? 1800 টাকা। জাস্ট এখানে 700 টাকা আমাদের অ্যাসেট আর এখানে 1800 টাকা আমার খরচ হচ্ছে। 2500 টাকা ছিল, 700 টাকা আছে, বাকি টাকা কি হয়ে গেছে? আমার খরচ হয়ে গেছে। খরচের জন্য এই জার্নাল, আর সম্পদের জন্য আমাদের এই জার্নাল। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে দেখেন সাপ্লাইজ হয়ে গেল। এরপরে আসেন ব্যাড ডেট এন্ড অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। এটা তোমাদের খুব কনফিউজ হয়, এটা আমি পুরাটা লিখে দিছি, জার্নালগুলো লিখে দিছি। ব্যাড ডেট এক্সপেন্স ডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথডে সরাসরি বলে তাহলে লিখবেন আপনি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যালাউন্স কথাটা উল্লেখ থাকলে, কি কথা? অ্যালাউন্স কথাটা প্রশ্নের ভিতরে উল্লেখ থাকলে, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট যদি বলে তাহলে লিখবেন ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। যদি এই ব্যাড ডেটের কথা, এই অ্যালাউন্স ডাউটফুল বা অ্যালাউন্সের কথা আবার বলে থাকে, পুনরায় বলে, প্রশ্ন বলে না ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, ব্যাড ডেট 5% ভ্যাট বলে না, যখন এই যে পার্সেন্টেজ বলে আবার পুনরায়, তখন লিখবেন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অঙ্ক যখন एग्जांपल দিব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে এই পর্যন্ত? এটা আবার বলবো? জি স্যার। আচ্ছা, প্রশ্নে নরমাল যদি ব্যাড ডেটের কথা বলা থাকে তখন আপনি এইটা লিখবেন, আর অ্যালাউন্সের কথা বলা থাকলে আপনি এইটা লিখবেন, এই যে 2 নাম্বার বি নাম্বারটা। আর যদি অ্যালাউন্সটা ডাবল আকারে, প্রথম একবার বলছে আবার বলছে পার্সেন্টেজ আকারে, তখন আসলে 3 নাম্বার জার্নাল করবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা? সামিরা ক্লিয়ার কথা? স্যার বুঝতে পারিনি। আচ্ছা, নরমাল ব্যাড ডেট থাকলে উপরেরটা লিখবেন, অ্যালাউন্স কথাটা বলা থাকলে দ্বিতীয়টা লিখবেন, আর অ্যালাউন্সের কথা পার্সেন্টেজ আকারে কথা থাকলে 3 নাম্বারটা লিখবেন। एग्जांपल দিলে আরো ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা? নরমাল থাকলে এ, অ্যালাউন্স থাকলে বি, আর পার্সেন্টেজ আকারে থাকলে সি জার্নালটা হবে। ঠিক আছে, আপনারা জার্নাল পারেন না বলে আমি জার্নালগুলো করে দিলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা एग्जांपल দিব এবং সলিউশন করব এই সূত্রের আলোকে, এবং চেষ্টা করব যে এখানে 7টা সূত্র লিখছি, এই 7টা আইটেমই আছে এরকম জার্নাল দিতে। ঠিক আছে আমার কথা? তাহলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। চেষ্টা করব আর কি, যতটুকু দেখি কতটুকু পারি। নেক্সট যেদিন আমার ক্লাস থাকবে আমরা অবশ্যই চেষ্টা করব যে এই ইয়েটা ফলো করার জন্য। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন বলো তো আমরা যে ক্লাস করাই, আমার ক্লাস, আমি অন্য ক্লাসের কথা বলবো, আমার ক্লাস কি বুঝতে খুব অসুবিধা হয়? বুঝতে অসুবিধা না হয় সবাইকে বলবেন ক্লাস করতে, তাহলে অ্যাটলিস্ট উপকার হবে, পরীক্ষা সে ভালো করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত শিখলাম। আপনারা এটা ভালো করে মুখস্থ করে ফেলবেন, আমি নেক্সট ক্লাসে ধরবো। কিন্তু আপনারা ছবি তুলছেন? হ্যাঁ জি স্যার। এগুলো প্রত্যেকটা যখন আমি ওপেন করছি ছবি তুলছেন না? আচ্ছা, জি স্যার। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, আমরা একটা গ্রুপ ছবি তুলবো। ছবি তুলি একটা, সামিরা ছবি তুলো তো, তুলছো?
ওকে, কথা শোনা যায় না তোমার। আর অনেক বৃষ্টি। আচ্ছা, ছবি তুলছো? হ্যাঁ, তুলছি। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দিও। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন এখনো, যে এই এন্ট্রিটা বুঝি নাই না স্যার। স্যার। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।